নির্বাচন কমিশনের চুরি যেই ধরা পড়ছে সেটা টেকনিক্যাল এরার বা ম্যানুয়াল এরার বলে চালিয়ে দিচ্ছেন আর অবাধে মানুষের নাম্বার দিচ্ছেন। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কে নাগরিক কে নাগরিক নয় এটা ঠিক করে ভারতবর্ষের হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র দপ্তর। নির্বাচন কমিশনের কাজ নয়। সারা বাংলায় একটাই সব, জাস্টিস ফর প্রদীপ। এরা তো চাইছে মানুষের রায় জিতবে না, তাই ভোটার লিস্ট থেকে মানুষের নাম, যারা ন্যায্য ভোটার তাদের নাম বাদ দিয়ে দাও। আসলে কিছু পাগল জুটেছে এখানে বিজেপির, এরা জানে না, এরা বুঝতে পেরেছে পায়ের তলায় মাটি নেই, হার অনিবার্য। জ্ঞানেশ কুমারও এদের পার করতে পারবে না তরি। এরা তো ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। একবার আপনার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিলেই তারপরের দিনই জল্লাদ বাহিনী এনআরসির নোটিশ নিয়ে আপনার দরজায় হাজির হবে। এটা তো সোজা খেলা। বম্বে ব্লাস্ট 26শে নভেম্বর 2008 সাল। তৎকালীন ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল, তাকে কিন্তু 4 দিনের মধ্যে পদত্যাগ করেছিলেন। মাননীয় অমিত শাহ কবে পদত্যাগটা করছেন? উত্তরটা দেবেন কি? বেলগাঁওতে যে 26 জন ভারতীয় নাগরিককে তাদের স্ত্রীর সামনে পাকিস্তানের জঙ্গিরা এসে গুলি করে খুনটা করলেন, ওটা কি অমিত শাহ ঢুকিয়েছিলেন? কংগ্রেস এসআইআর নিয়ে অনেক বেশি চিন্তিত গরিব মানুষের জন্য, অনেক বেশি চিন্তিত মতুয়াদের জন্য, অনেক বেশি চিন্তিত রাজবংশী মানুষদের জন্য। 356 যদি হিম্মত থাকে এমন থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীর 2 গালে আর বিজেপির গালে। ক্ষমতা আছে নাকি? জ্ঞানেশ কুমারের বাবার জমিদারি নেই, ওনার বাবার জমিদারি। আমি তো বলছি ওটা অমিত শাহের চাকর, ওই জন্য অমিত শাহ ওকে বসিয়েছে। ওর সেক্রেটারি ছিল না, ওই জন্য তো বসিয়েছে ওটা। যেটা সবসময় বলছেন যে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কিন্তু এটা কখনো বলছেন না যে এসআইআর হোক, এটা কখনো বলছেন না। কিন্তু কংগ্রেসের দাবি যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে না। তো কেন, মানে বৈধ ভোটারের নাম বাদ যাবে আপনারা কেন বলছেন? বৈধ ভোটারের নাম বাদ দিতে তো এসআইআর হচ্ছে না। এসআইআর হচ্ছে যে মৃত ভোটার বা অন্য যেসব ভোটার রয়েছে অবৈধ, তাদের নাম বাদ দেওয়ার জন্য। দেখুন, এসআইআর কি প্রক্রিয়ায় হচ্ছে সেটা একমাত্র উদাহরণ আমরা পেয়েছি বিহার থেকে। এর আগে তো এসআইআর হয়নি, আমরা দেখিনি। তাহলে সেখান থেকে যে উদাহরণগুলো উঠে এসেছে, ধরুন সর্বপ্রথম এসআইআর নিয়ে প্রতিবাদ করেছিলেন বা এই ভুতুড়ে ভোটার নিয়ে প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আজ থেকে প্রায় 7-8 মাস আগে। আপনারাও জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটার লিস্ট তুলে দেখিয়ে দিয়েছিলেন এক গাদা হরিয়ানার এপিক কার্ড নম্বর সমেত তারা বাংলার ভোটার লিস্টে ইনক্লুডেড। এটাকে আপনি কি বলবেন? তারপরে 5 জনের তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে পাঠালেন ডেপুটেশনে। সেটা সবটা শুনে তখন এই জ্ঞানেশ কুমার তিনি বললেন যে হ্যাঁ, এটা টেকনিক্যাল এরার। কখনো বলে দিচ্ছে যেই চুরি ধরা পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে প্রথম চোর ধরলেন, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এটা যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল এরার। কখনো বলে দিচ্ছে ম্যানুয়াল এরার, মানবিক ত্রুটি। তাহলে নির্বাচন কমিশনের চুরি যেই ধরা পড়ছে সেটা টেকনিক্যাল এরার বা ম্যানুয়াল এরার বলে চালিয়ে দিচ্ছেন আর অবাধে মানুষের নাম্বার দিচ্ছেন। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে হরিয়ানার ভোটার একটা দুটো নয়, 100 ভোটার সেম এপিক কার্ড নাম্বার কি করে বাংলার ভোটার লিস্টে? চুরিটা তো ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোর চোখ খুলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 2002 সালে তো এসআইআর হয়েছে, সেদিন প্রেস কনফারেন্সে জ্ঞানেশ কুমার যেটা বললেন, এবং বিহারের থেকে শিক্ষা নিয়ে, বিহার তো প্রথম এসআইআর ছিল, তো সেখানে ভুল ভ্রান্তি হতেই পারে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তো আধার কার্ডও অ্যাড করা হয়েছে। তো তাহলে আপনাদের এত বিরোধিতা? দেখুন, একটা কথা বলেই দিচ্ছি, বিরোধিতা নেই আমাদের বিরোধিতা একটা জায়গাতেই, ন্যায্য ভোটারের নামটা বাদ দিও না। তার কারণ এরা তো চাইছে মানুষের রায় জিতবে না, তাই ভোটার লিস্ট থেকে মানুষের নাম, যারা ন্যায্য ভোটার তাদের নাম বাদ দিয়ে দাও। তাহলে নির্বাচন জেতাটা মানে ভোটার লিস্টে কারচুপি করব, পরিষ্কার হিসেব। এই যে আপনি কথাটা বলছেন যে 2002 সাল, আমারও তো পাল্টা প্রশ্ন আপনার কাছে। তাহলে 2002 সালকে বেস ইয়ার কেন ধরা হচ্ছে? তাহলে কি 2004 সালের লোকসভা নির্বাচন, 2006 সালের বিধানসভা নির্বাচন, 2011 সালের বিধানসভা নির্বাচন, 2014 সালের লোকসভা নির্বাচন থেকে একেবারে 2024 সালের লোকসভা নির্বাচন সব তো তাহলে মৃত ভোটার, জাল ভোটার ভোট দিয়েছে।
তাহলে নির্বাচনগুলো বাতিল হয়ে যাওয়া উচিত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী। তাহলে কি নরেন্দ্র মোদী পদত্যাগ করবেন? আমাদের প্রথম দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে এই সরকারটাই তো ভুয়ো, মৃত ভোটারের দ্বারা নির্বাচিত সরকার নরেন্দ্র মোদীর। তো উনি তো বলেন ওয়ান নেশন ওয়ান ভোট, তাহলে উনি কেন পদত্যাগ করছেন না? 26 সালের এপ্রিল মাসে একই সঙ্গে দেশ জুড়ে লোকসভা বিধানসভার নির্বাচন হোক, আমরা তো দাবি জানাচ্ছি। প্রদীপ কর যিনি মারা গেলেন এসআইআর আতঙ্কে, সেখানে আজ অভিষেক ব্যানার্জি গিয়েছেন, কিন্তু বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সেখানে সিবিআই তদন্ত হোক, কারণ আত্মহত্যায় তাকে প্ররোচনাও দেওয়া হতে পারে। আমি দুটো কথা বলবো। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সেখানে মৃতের পরিবারদের পাশে দাঁড়িয়েছেন। যে রকম সাহায্য দরকার তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে। বিজেপি তো অনেক কথাই বলবে, এবং ওখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা ডাক দিয়েছেন, সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। বিজেপি তো বলবে এটা। আচ্ছা, বিজেপি এই যে গত সপ্তাহে আপনারাও নিউজ করেছেন, দেখিয়েছেন, মহারাষ্ট্রে একজন জুনিয়র ডাক্তার মহিলা হাতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন। সিবিআই গিয়েছিল, উত্তরটা চাইব কি? এখানে কতগুলো রাজনৈতিক নির্বোধ বিজেপির নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে উত্তরটা দিন না, মহারাষ্ট্রে গিয়েছিল কেন? তাহলে সেখানকার যে সাব ইন্সপেক্টর পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন সাসপেন্ড হয়ে গেলেন? ওখানে তো আপনার ডবল ইঞ্জিনের সরকার। এই উত্তরটা দেবেন কি? আসলে কিছু পাগল জুটেছে এখানে বিজেপির, এরা জানে না, এরা বুঝতে পেরেছে পায়ের তলায় মাটি নেই, হার অনিবার্য, জ্ঞানেশ কুমারও এদের পার করতে পারবে না তরি। আপনার এই প্রশ্নের উত্তরে আরেকটা কথাও বলে রাখি, আগামী দিনে যখন অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার পশ্চিমবাংলায় আসবেন, তখন যেন পকেটে করে ওনার বাবা মার বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসেন। উনি তো চাইছেন ভারতবর্ষের মানুষের কাছে, আপনার কাছেও চাইছেন, আমার কাছেও চাইছেন, তো ওনাদের বাবা মার বার্থ সার্টিফিকেটটা বাংলার মানুষ দেখতে চায়। আর বিজেপির কাছে আমার প্রশ্ন, প্রদীপ করের বাড়িতে আপনাদের একজন প্রতিনিধি উপস্থিত হলেন না কেন? সমবেদনা জানাতে গেলেন না কেন? উল্টে সমালোচনায় নেমে পড়েছেন, উল্টে সিবিআইয়ের দাবি কিছু হলেই। আগে মহারাষ্ট্রের ওই জুনিয়র যে ডাক্তার ছিলেন মহিলা, আগে তার বাড়িতে কি সিবিআই গিয়েছিলেন? উত্তরটা দিন না মানুষের কাছে, মানুষ বিচার করবে। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এনআরসি তো বিজেপি বা কেন্দ্রীয় সরকার বলেনি, এসআইআর এর কথা বলা হচ্ছে। এটা তৃণমূল সরকারই বাংলার মানুষের মনে এই এনআরসি ভয়টা ঢুকিয়ে এই ধরনের কার্যকলাপ করতে চাইছে। দেখুন, অনেকগুলো বেআইনি কাজ হচ্ছে। প্রথম কথা, কে নাগরিক নয় এটা ঠিক করে ভারতবর্ষের হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র দপ্তর, নির্বাচন কমিশনের কাজ নয়। আমি ওনাদের আইনটা মনে করিয়ে দিচ্ছি। ওরা কি করছে, যেই ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ দেবে, তার মানে আপনি ভারতীয় নাগরিক নন। তার পরের দিনই তো আপনার কাছে এনআরসি নোটিশ এসে যাবে যে আপনি ভারত ছাড়ো, আপনাকে পুশব্যাক করে দেওয়া হবে বাংলাদেশে। নইলে দিদি আপনি আমাকে বলুন, জলপাইগুড়ির একটি পরিবারের কাছে আসাম থেকে এনআরসি নোটিশ আসে কি করে? কুচবিহারের দুটি পরিবারের কাছে এনআরসি নোটিশ আসছে কি করে? 15 দিন আগে নদিয়াতে দুটি পরিবারের কাছে এনআরসি নোটিশ আসাম থেকে আসছে কি করে? এটা তো পুশব্যাক করে দিতে চাইছে বাংলাদেশে। আর তারপর দেখছেন কলকাতা হাইকোর্ট, এই যে বীরভূমের 6 জন পরিযায়ী শ্রমিককে দেখলেন না, তার মধ্যে সুইটি বিবিও রয়েছেন, সোনালী বিবিও রয়েছেন, 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, তাকে বলে দিয়েছে ঘুষপেটিয়া। সে তার অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলে। কলকাতা হাইকোর্ট আজকে 15-20 দিন হয়ে গেল জাজমেন্ট দিয়েছে, না ওরা প্রকৃত ভারতবাসী, ওদেরকে ফিরিয়ে আনতে হবে 2 মাসের মধ্যে। ওদিকে বাংলাদেশ কোর্ট, তারাও ভারতীয় দূতাবাস ঢাকাতে তাদের নির্দেশ দিয়েছে এই 6 জন ভারতীয় এবং পশ্চিমবাংলার লোক, এদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। দেশের মধ্যে মুখ পড়ছে আইন আদালতে, আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পড়ছে। ঢাকা তো বিদেশ, ওটা তো বাংলাদেশ। তাহলে এরা তো ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। একবার আপনার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিলেই তারপরের দিনই জল্লাদ বাহিনী এনআরসির নোটিশ নিয়ে আপনার দরজায় হাজির হবে। এটা তো সোজা খেলা। তার আগে উত্তর দিন না, বিহারে যে এনআরসি এই এসআইআর হলো, নরেন্দ্র মোদী তো স্বপ্নের ফেরিওয়ালা, কিন্তু সব জায়গায় বলে যাচ্ছেন ঘুষপেটিয়া,
ভারতবর্ষের জনগণের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, হিন্দু মুসলমান নিয়ে বলছেন। তা বাংলাদেশের নাগরিক কজন পেলেন বিহারে? রোহিঙ্গা কজন পেলেন? নির্বাচন কমিশন বলছে শূন্য, একজনও পাওয়া যায়নি। তাহলে কি উত্তর দেবেন? অভিষেক ব্যানার্জি গতকাল যে প্রেস কনফারেন্স করেছে সেখানে অর্জুন সিং এর সম্বন্ধে বলেছেন যে অর্জুন সিং যেটা বলেছিলেন যে পাকিস্তানি রয়েছে ব্যারাকপুরে, তো সেক্ষেত্রে উনি বলেছেন উনি কি তবে পাকিস্তানের ভোটে জিতেছিলেন, পাকিস্তানিদের ভোটে? তো তখন অর্জুন সিংকে প্রশ্ন করা হলে উনি কিন্তু বলেছেন যে বিজেপিকে কোনো একজনও মুসলিম ভোট দেয় না, তৃণমূল কংগ্রেসকেই মুসলিম ভোট দেয়। কিন্তু গত কিছুদিনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা মুসলিম কমিউনিটির নেতা রয়েছে, যেরকম একদিকে মুর্শিদাবাদের রয়েছে হচ্ছে হুমায়ুন কবির, সেখানেও দলগতভাবে দ্বন্দ্ব দেখা দিয়েছে আপনি জানেন, এবং পাশাপাশি ভাঙড়েও আপনাদের দলেরই দুই নেতা কাইজার আহমেদ এবং হচ্ছে শওকত মোল্লা, দুজনের মধ্যে দ্বন্দ্ব। তো সেক্ষেত্রে আপনাদের দলেরই যে এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা মুসলিম কমিউনিটির, এটা নিয়ে কি বলবেন? আপনি অনেকগুলো প্রশ্ন একসঙ্গে মিশিয়ে আমার দিকে ছুড়ে দিয়েছেন। আপনি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স, সেখান থেকে গেলেন অর্জুন সিং, সেখান থেকে হিন্দু মুসলমান। আপনি অনেকগুলো প্রশ্ন কিন্তু ভুলিয়ে দিয়েছেন আমাকে, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান থেকে যদি এসে কোনো নাগরিক এখানে থেকে থাকে, দিদি কোন বর্ডার দিয়ে ঢুকলো? বাংলার সঙ্গে, পশ্চিম বাংলার সঙ্গে আপনি মানচিত্র বার করুন না ভারতবর্ষের, পাকিস্তানের কোনো বর্ডার আছে পশ্চিম বাংলার সঙ্গে? ও তো জম্মু কাশ্মীরে আছে, পাঞ্জাবে আছে, ও আপনার গুজরাটে আছে, ওটা আপনার রাজস্থানের জয়সলমীরে আছে। বাংলার সঙ্গে কোথায় বর্ডার? তাহলে ওখান থেকে ঢুকলো, এবং সবকটা বিজেপি শাসিত রাজ্য, ঢুকে কিন্তু অনেকগুলো রাজ্য বিজেপি শাসিত ডবল ইঞ্জিন পেরিয়ে তারপরে কি পশ্চিমবাংলায় এসছে। তো এটাই তো বলতে চাইলেন, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঠিক কথাই বলেছেন, তাদের ভোটই তো অর্জুন সিং জিতেছেন। আমার তিন নম্বর কথা আপনার প্রশ্নের উত্তরে, তাহলে পেহেলগাঁওতে যে ২৬ জন ভারতীয় নাগরিককে তাদের স্ত্রীর সামনে পাকিস্তানের জঙ্গিরা এসে গুলি করে খুনটা করলেন, ওটা কি অমিত শাহ ঢুকিয়েছিলেন? তার কারণ জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি আছে, যেটা মানে হোম মিনিস্ট্রিটা, ইউনিয়ন টেরিটরি, হোম মিনিস্ট্রিটা দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। অমিত শাহ হোম মিনিস্টার, পদত্যাগ করেছেন। আমার প্রশ্ন এইটা, তাহলে সে পেহেলগাঁওয়ের যারা এসে 4 জন না 6 জন জঙ্গি সেটাও বলতে পারছে না, বলে দিচ্ছে পাকিস্তান থেকে, তাহলে কার মদতে ঢুকলো? তাহলে আপনার অর্জুন সিং খুব ছোট ব্যাপার। আপনি প্রশ্নটা যেটা করছেন, আমি বড় জায়গায় আসছি, পাকিস্তান ধরেছি। আপনি পাকিস্তান নিয়ে প্রশ্ন করেছেন ব্যারাকপুরে, যেটা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়ে গেছেন। এই ২৬ জন যে ভারতীয় নাগরিককে তাদের স্ত্রীর সামনে নির্মমভাবে খুন করলো, অমিত শাহ কেন পদত্যাগ করবে না? আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি। 2008 সালে আপনার কাসফকে মনে আছে, জঙ্গি বম্বে ব্লাস্ট, 26শে নভেম্বর 2008 সাল। তৎকালীন ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল, তাকে কিন্তু 4 দিনের মধ্যে পদত্যাগ করেছিলেন তিনি। তা মাননীয় অমিত শাহ কবে পদত্যাগটা করছেন? উত্তরটা দেবেন কি? দায়টা কে নেবে? যত ঘুষপেটিয়া যদি ভারতবর্ষে থেকেও থাকে, ওটা অমিত শাহ নরেন্দ্র মোদীরা ঢোকাচ্ছেন। আমি তো আগেও বলেছি, বারবার বলছি, শেখ হাসিনাকে কে নিয়ে এসছে ভারতবর্ষে? উত্তর দিন তো আপনি আমাকে। তাকে কি পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে ভারতবর্ষে, যাকে আমরা রাজনৈতিক শরণার্থী বলি? আপনি ভারতবর্ষের সিটিজেনশিপ তাকে দিতে পারবেন না, তাহলে তো পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে হবে। দিয়েছেন? তা তো ঘুষপেটিয়া হয়ে গেছে। তা তো ঘুষপেটিয়া আমদানি করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাসলিমা, দাঁড়ান, শেষ করিনি। আমি এটা কে বলেছে আপনাদের? এটা কে বলেছে আপনাদের? আপনারা জানেন যে একজনও মুসলমান ভোট দেয় না? এইটা তো এটা, আরে বিজেপির ন্যারেটিভ এটা। বিজেপি তো হিন্দু মুসলিম ন্যারেটিভটা তৈরি করে হিন্দু ভোটকে এককাট্টা করার জন্য। এটাই তো বিদেশির বদমাই, মানে বিজেপির বদমাইশি, এটাই তো পলিটিক্স। এই ন্যারেটিভটা ওরা ক্রিয়েট করে এবং মানুষকে বোকা বানিয়ে যে ধর্মের নামে যে ভোটটা করে, যে হিন্দুত্বের নামে ভোট দাও। এই সময় এসআইআরটা কেন? তার কারণ ধর্মটা মানুষ খাচ্ছে না। তার উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে গত বছর 24 সালের 22শে জানুয়ারি রাম মন্দিরটা উদ্বোধন হলো। কোথায় উদ্বোধন হলো? অযোধ্যায়। ওই অযোধ্যাতেই তার 3 মাস পরে লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত।
তাহলে দেখে নিল যে হিন্দুত্বটা চলছে না, মানুষ খাচ্ছে না, তাহলে উপায় এসআইআর নিয়ে এসো, মানুষগুলোর নামই বাদ দিয়ে দাও, সেই পথে হাঁটছে। কিন্তু মুসলিম কমিউনিটিতেই তৃণমূল কংগ্রেসের এত সমস্যা কেন? এই তৃণমূল কংগ্রেসের কোন মুসলিম কমিউনিটিকে নিয়ে সমস্যা নেই। তৃণমূল, আমি বলছি কে হুমায়ুন কবির কি বলছে সেটা তার ব্যক্তিগত মতামত, দলের মতামত নয়। তৃণমূল কংগ্রেস, আবার বলছি, সেটা আপনি হুমায়ুন কবিরকে গিয়ে জিজ্ঞাসা করুন। আবার বলে দিচ্ছি যে তিনি ব্যক্তিগতভাবে তার মতামত দিচ্ছেন, দলের সঙ্গে এটার সম্পর্ক নেই। আর আপনাকেও বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে অনেক বেশি চিন্তিত গরিব মানুষের জন্যে, অনেক বেশি চিন্তিত মতুয়াদের জন্যে, অনেক বেশি চিন্তিত রাজবংশী মানুষদের জন্যে, অনেক বেশি চিন্তিত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিতদের জন্যে। কই একবারও তো সেটাও বলছেন না। আপনারাও তো বিজেপির ন্যারেটিভের দ্বারা প্রভাবিত, আপনি বারবার সেই হিন্দু মুসলমানে চলে যাচ্ছেন। ওটাই তো বিজেপি পলিটিক্সটাকে চ্যাম্পিয়ন করতে চায়, এটাই তো ন্যারেটিভ। কোনো সমস্যা নেই, দলে শুনে নিন। কেউ ব্যক্তিগত কোথায় কি মন্তব্য করছেন সেটা দল বড় হলে। আবার বলছি যে কোথাও কোথাও একটা স্পোরাটিক, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, আবার বলছি আপনাকে দিদি, পশ্চিমবাংলায় 223টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস আছে, মানে এমএলএ রয়েছে। ভাঙড়ে তৃণমূলের এমএলএ নেই, আইএসএফ, এটা খেয়াল থাকে যেন। আপনি পশ্চিমবাংলায় খুঁজে খুঁজে একটা ভাঙড় বার করতে পেরেছেন, আর একটা মুর্শিদাবাদে হুমায়ুন বার করতে পেরেছেন। 223টার অন্তত অর্ধেকটা বার করুন, তারপর উত্তর দেবেন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই সব মানে সবাই ঢুকে যাবে গর্তে, রাষ্ট্রপতি শাসন যদি 6 মাস জারি হয়। ওই লাস্ট একবার চেষ্টা করে দেখুন না। বিজেপি আরেকটা মিথ্যা ন্যারেটিভ করে যে বিজেপি নাকি রাষ্ট্রপতি শাসনে বিশ্বাস না। আমরা তো ওয়েলকাম করছি, করুন না ক্ষমতা থাকলে। উত্তরটা দিয়ে দেবো। ওই যে আরেকটা মিথ্যাচার, বিজেপির আমলে রাষ্ট্রপতির শাসন হয় না। 2015 সাল প্রধানমন্ত্রী কে ছিল আমি আপনাকে জিজ্ঞেস করছি। 2015 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদী। একটু মনে আছে অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতির শাসনটা কে জারি করেছিল? 2015 সাল। তারপরের দিন সুপ্রিম কোর্ট থাপ্পড়টা মারল। তখন প্রণববাবু রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি, এবং গভর্নমেন্ট রিইনস্টেট হয়ে গেল, পুনর্বহাল হয়ে গেল। তারপর আবার ঘটনা ঘটালো 2016 সালে। এবার হলো উত্তরাখণ্ড, তখন কংগ্রেসের সরকার ছিল উত্তরাখণ্ডে, রাষ্ট্রপতির শাসন জারি করলো। আবার সুপ্রিম কোর্ট থাপ্পড় মারলো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে। হিম্মত আছে, করুক না 356, যদি হিম্মত থাকে। এমন থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীর 2 গালে আর বিজেপির গালে। ক্ষমতা আছে নাকি? আমি তো প্রমাণ দিয়ে, উদাহরণ দিয়ে আপনাকে সাল ধরে ধরে বলে দিচ্ছি কোন সালে কোথায় রাষ্ট্রপতির শাসন বিজেপির আমলে হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের এবার যেমন জ্ঞানেশ কুমারকে কান মুলে দিয়েছে, নইলে তো আধার কার্ড দিতে চাইনি জ্ঞানেশ কুমার। ভেবে নিন 99.99% মানুষের কাছে যে কার্ডটা আছে সেটাকে নাকি গ্রহণ করা যাবে না। কোনটা চাই? তোমার বাবার জন্ম সার্টিফিকেট, তোমার মার জন্ম সার্টিফিকেট, তোমার জাতিগত শংসাপত্র ইত্যাদি ইত্যাদি, আর নয় পাসপোর্ট। সারা ভারতবর্ষে 1.5%, দাঁড়ান 1.5% সারা ভারতবর্ষের লোকের কাছে পাসপোর্ট আছে। কটা মানুষের কাছে? শুনুন শুনুন শুনুন, ওই তো এটা জানে যে সব মানুষের কাছে এটা অ্যাভেলেবল। সুপ্রিম কোর্টের রায় ফেলে দিতে পারছে না, কিন্তু একটা খোঁচা লাগিয়ে রাখো তার সঙ্গে। এটা কি জ্ঞানেশ কুমারের বাবার জমিদারি নাকি? ওনার বাবার জমিদারি? আমি তো বলছি ওটা অমিত শাহের চাকর। ওই জন্য অমিত শাহ ওকে বসিয়েছে, ওর সেক্রেটারি ছিল না, ওই জন্য তো বসিয়েছে ওটাকে। তার কারণ হচ্ছে, এটা আমি বহু চ্যানেলেও বলে এসেছি কথাটা, হিম্মত থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। আমার তো খোলাখুলি চ্যালেঞ্জ রয়েছে নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমার সমেত, করুন না আমার বিরুদ্ধে এফআইআর, আমি প্রমাণ করে দেবো আপনি চাকর এবং আপনি মিথ্যাচারিতা করছেন এবং নির্বাচনে কারচুপি করছেন ভোটার তালিকায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।